জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। মা যার যার। মহারাজ আজ বাইরে যাবেন। গাড়ি আসতে দেরি হচ্ছে, তাই অপেক্ষা করছেন। সুন্দর পোশাক, তিলক, হাতে ঘড়ি, কাঁধে উত্তরীয়। মহারাজ যেন আজ অন্য মহারাজ। মহারাজ আমাদের হাবভাব দেখেই বেশ বুঝতে পেরেছেন আমরা মহারাজের এহেন সাজে একটু আশ্চর্য হয়েছি। মহারাজ নিজেই বললেন, আজ রাজ্যপাল আসবেন। সেই ব্যস্ততার মধ্যে আমরাও আমন্ত্রিত ওই উৎসবে। 3 জন সাধু আছি আমরা। যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেক সমাজে বড় মানুষের বাড়িতে যেতেন, তখন নিজের বসনভূষণ ঠিক ঠিক সমাজ উপযোগী হলো কিনা জিজ্ঞাসা করতেন। এতে অনেকে হাস্যরস করতেন, কারণ যার পরনের কাপড়ের ঠিক নেই তার আবার সাজগোজ। কেন তিনি এমন করতেন? এর কারণ সমাজের সম্মান রক্ষা করা। যে সমাজে আমি অতিথি, তার সম্মান রক্ষা করাটা আমার অবশ্য কর্ম। নিজেকে সুন্দর দেখানোর জন্য নয়, সমাজ উপযোগী হওয়া। বলতো কত নিখুঁত তাঁর বিচার, সত্যি ভাবলে অবাক লাগে। এর মধ্যে ধীরে ধীরে মেঘ সঞ্চার হতে লাগলো, বিজলির চমক এলো। মহারাজ বললেন, গাড়ি এলে আমি তো বেরিয়ে যাব, তোমরা বরং কাছাকাছির লোকেরা বাড়ি ফেরো, আর দূরের যারা তারা একটু অপেক্ষা করেই যাও, নইলে পথে বিঘ্ন আসতে পারে। না, কেউই ওঠার আগ্রহ দেখালো না। মহারাজ হাসতে হাসতে বললেন, ও হো, তোমরা বুঝি মনে মনে ভাবছ বৃষ্টি হলে যাব না? যেতে হবেই বাবা, তোমরা এগো। জোরে জোরে মেঘের গর্জন হতে লাগল, প্রচন্ড জোরে হাওয়া ছুটল। নিমেষে বৃষ্টি এসে গেল। বৃষ্টি তো নয়, দুর্যোগ, প্রচন্ড হাওয়া, সাথে মুষলধারে বৃষ্টি। ফোন করে ড্রাইভার জানালো তার ঘরের চাল উড়ে গেছে এই মাত্র। ওরা পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে। মহারাজ আজ যেন অন্য সারথির ব্যবস্থা করে নেন। মহারাজ বললেন, কার্যক্ষেত্রে 2টি বাধা এলো। এক ঝড়ের তাণ্ডব, অন্যটা সারথির যেতে অস্বীকার। এমতাবস্থায় বেরোনোর ইচ্ছা আর নেই। একদিকে সবাই একটু কষ্টও পেল, অন্যদিকে মহারাজকে খানিক কাছে পাওয়া যাবে ভেবে আনন্দও পেল। তিমির বরণবাবু বললেন, কি হবে মহারাজ? দিলীপের ঘরের চালটা যে উড়ে গেল। মহারাজ বললেন, দাঁড়াও, ঝড় থামতে দাও, দেখবে এমন আরো কত দিলীপের ঘরের চাল উড়েছে, ভেঙে পড়েছে, গাছ পড়েছে, ল্যাম্পপোস্ট পড়েছে, তার ঠিক নেই। এমন ঝড়ঝঞ্ঝা বহুদিন দেখিনি। জানলার কাছগুলো কেমন কাঁপছে, আওয়াজ শুনছ? মনুদা গ্রামের সবার দাদা, 6 বছরের ছেলের দাদা, আবার 60 বছরের বৃদ্ধেরও দাদা। তিনি মহারাজকে বললেন, মহারাজ এখন উঠি, বাড়িতে না পৌঁছলে অনেক অসুবিধা। সবাই ঠেস দিয়ে আছে কিনা? মহারাজ বললেন, পাগল হলে নাকি মনু? এই দুর্যোগে কেউ বের হয় নাকি? কোথা থেকে কি ভেঙে কি উড়ে এসে ঘাড়ে পড়ে কে বলতে পারে? না 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 না, এ সময় বের হওয়া যায় না বাবা। একটু দাঁড়াও, ঝড়টা থামুক, তারপর নয় পথে নেমো। বৃষ্টি তবু ভালো, ঝড় নয়, ওটা বিশ্বাস করা যায় না।
কারটা কার ঘাড়ে, কোনটা কোথায় এসে পড়ে কেউ বলতে পারে না। মনুদা বলল, আসলে মায়ের জন্য জানেন, মা আমার যেতে দেরি হলে বিস্তর গালমন্দ করবেন। ভাইয়েরা সবাই শিক্ষিত, আমারই কিছু হলো না। ওদের ঘরে খেটে খেটেই আমার সারা দিন বয়ে যায়। মা বলেছেন, ওদের দিয়ে কাজ করানো ঠিক নয়, ওরা পড়াশোনার মানুষ, ওদের কি সব জানা আছে? বিচালের গাদা চাপা দেওয়া, গরু তোলা, গোয়ালের দরজা জানলা বন্ধ করা, ছাগল হাঁস মুরগি তোলা, বাকি আরো কত কাজ আমায় করতে হয়। বৌমাদের জলের বালতিগুলো তুলে দিতে হবে, উঠান তো কাদা কাদা হয়ে যাবে। জানেন গুরুদেব, আমার মা না আগে এমনটি ছিলেন না, এখনই যেন কেমন হয়ে গেছেন। মহারাজ বললেন, বাইরের দিকে তাকিয়ে দেখো, কেমন মুষলধারে বৃষ্টি চলছে। হাওয়া কমার তো লক্ষণই দেখি না। কখন সব ছুটি পাবে কে জানে। এক কাজ করি, আমি বরং একটা ধাঁধা ধরি, তোমরা উত্তর দাও তো দেখি। এক মেয়ের 7টি পুত্র কন্যা। বড় পুত্রের মা দ্বিতীয় পুত্রের মা নন। তৃতীয় পুত্রের মা প্রথম দুজনের মা নন। প্রথম জনের 4 বছর বাদে দ্বিতীয়, দ্বিতীয়র 2 বছর বাদে তৃতীয়, তৃতীয়র 4 বছর বাদে চতুর্থ কন্যা, চতুর্থ 3 বছর বাদে পঞ্চম কন্যা, আর পঞ্চমের 4 বছর বাদে ষষ্ঠ পুত্র, সপ্তম আবার 2 বছর বাদে। সপ্তম পুত্রের মাও আগের সন্তানদের মা নন। কোনো পুত্র কোনো কন্যায় তার অপর ভ্রাতা বা ভগিনীর মায়ের সন্তান নয়। অবশেষে জানবে, মেয়েটির সন্তানরা এক মায়ের পেটের সন্তান নয়। বিমলেন্দুবাবু বললেন, দাঁড়ান দাঁড়ান মহারাজ, মাথাটা খটোমটো হয়ে গেল না, আবার প্রথম থেকে শুনতে হবে মনে হচ্ছে। এক মায়ের সন্তান তবু এক নয়, এমন ভাবতেই পারছে না। শিবেন্দ্রবাবু বললেন, আমি তো বাপু বরাবরই সব ধাঁধা অঙ্ককে বড্ড ভয় পাই। অঙ্ক পারলাম না তো ফুরিয়ে গেল, কিন্তু ধাঁধা সহজ অথচ কঠিন। আবার ভুল উত্তরে লোকে হাসে। না না, এখানে আমার উত্তর নেই। পরপর এতগুলো সন্তান না রাখলে হয়তো তবুও ভাবা যেত। কাঞ্জিলাল বলল, আচ্ছা মানুষ আপনারা মশাই, ধাঁধা কি বলা হয়ে গেছে? সেটা আগে শুনে নিন কর্তার কাছে। কথা চলতে চলতে কথা কাড়াকাড়ি আমার একদম ভালো লাগে না। অতগুলো বাচ্চা কাচ্চা, এক একটা কত যেন বছর বাদ বাদ, তার মধ্যে আবার বড় মেজর মা নন, মেজর মা সেজর মা নন, চতুর্থর মা পঞ্চমের নন। এই বড় শক্ত ব্যাপার। কেউ যদি কারো মা নন, তবে একটা মেয়ের 7 সন্তান হয় কি করে? প্রশ্নটা অবশেষে তাহলে কি এলো? মহারাজ মিহিরের দিকে তাকিয়ে বললেন, ওহে মিহির, তিমির, সমীর, তোমরা 3 ভাই তো? মিহির বাবু বললেন, হ্যাঁ মহারাজ, বিলক্ষণ, আমরা 3 ভাই, খুব মিলমিশ। মহারাজ বললেন, জানো তো মিহির, তোমার মা কিন্তু ছোটটার মা নন। ছোটটার মা আবার মেজুটার মা নন। তোমাদের তো আবার প্রথমটায় 6 বছর, পরেরটায় 4 বছর। মেজো তোমার 6 বছরের ছোট, ছোট মেজোর 4 বছরের ছোট। তবে প্রশ্নটা কি জানো? এক মায়ের সন্তান নয়, এই কথা বলার যুক্তি বা সত্যতা কত? মতের সপক্ষে বা বিপক্ষে কিছু বললে যুক্তি দিতে হবে তোমাদের। বিমলেন্দুবাবু বললেন, আমরাও 7 জন ভাই মহারাজ, 3 জন বোন। একজন শুধু 4 বছর পরে,
বাকি সবাই 1.5 থেকে 2। আমরা বন্ধুর মতো পরপর। এই ধাঁধার মধ্যে ঢুকতে গেলে 4, 6 এসব বয়সের অন্তর লাগে, তাই তো মহারাজ? সবাই ভীষণ জোরে হেসে ফেললেন। মহারাজ আস্তে আস্তে বললেন, তোমাদের শুরুর ভাইটির আর শেষের বাচ্চাটির অন্তরটা ভাবো দেখি। প্রথম বাচ্চার মা আর শেষের বাচ্চার মা এক নয়, এ কথা মানবে কি? বিমলেন্দুবাবু বিনয়ে বিগলিত হয়ে 2টি হাত বুকের কাছে এনে ঘাড় কাত করে বললেন, না না, তেমন কেন হবে? আমরা একই মায়ের পেটের সন্তান সব। মহারাজ বললেন, কখনো তা হয় না বাবা। মাঝখানে 2-4 বছর চলে যায়। এক সন্তানের মা 4 সন্তানের মা হয়ে যায়। এমনই তো তোমরা দেখছো নিত্য। সময়, রূপ, স্বভাব, বুদ্ধি, অভিজ্ঞতা, স্বাস্থ্য, পরিস্থিতি সব অনন্তর, মানে ক্রমাগত পাল্টাচ্ছে মানুষের। নতুন বধূ প্রথম সন্তানের জন্ম দেন। দ্বিতীয় সন্তানের যিনি জন্ম দেন তিনি মোটেও নবড়া নন। প্রথম সন্তান যদি 15 বছরে হয় তো দশম সন্তান অন্তত 15-20 বছর বাদে। তাহলে প্রথম মাটি আর দশমের মায়ের বয়স এক হলো কি? মন, বুদ্ধি এক হলো কি? চেহারা, স্বাস্থ্য এক হলো কি? এবার মায়েদের কথা রাখো, নিজেদের দিয়ে বিচার করো। তোমরা তো বহু বছর এখানে যাতায়াত করছো। প্রথম যে তুমি এখানে যাতায়াত করতে, তার চিন্তা, ভাবনা, চেহারা, পরিস্থিতি সবই তো পাল্টে গেছে। তাহলে ওই তুমি আর এই তুমি কি এক? অনেক আলাদা। দেখতে আলাদা, বুদ্ধিতে আলাদা, পরিস্থিতিতেও আলাদা। বলি কেন তাহলে একই লোক? আসলে আমরা যাকে ডাকছি, কথা বলছি, সে একটা দেহ, তাই তার অবস্থান্তর হয়। আর তার মধ্যে যিনি রয়েছেন তাঁর এসব নেই। তিনি নির্লিপ্ত, নিষ্কলুষ, নির্বিকার, নিরহংকার এক প্রাণ। ওইটি আমাদের আসল। আসল মাটি এক, আসল তুমিটি এক। উনি প্রাচীন, অনন্ত, সনাতন। পুরুষও নন, প্রকৃতিও নন, সবার উপরে, অব্যাখ্যাত। তোমরা যেমন এসেছিলে আজ আর তেমন নেই। পাল্টে গেছ, আমূল পাল্টে গেছ। ওই তুমি এটা বলি কি করে? বরেনবাবু কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে বিনয় করে বললেন, তাহলে এবার কি হবে গুরুদেব? পাল্টাতে পাল্টাতে যদি সবটাই পাল্টে যাই, তাহলে কি দিয়ে কি কাজ করব বলুন? আমার ঘরেও বলে তুমি পাল্টে গেছ, আমি আমল দিইনি। সত্যি যদি ওদের কথা সত্যি হয়, তবে তো একদিন কাজকর্ম মাথায় উঠবে গুরুদেব। তারা বলেন রাগ ব্যাগ কমেছে, বেঁচেছি, কিন্তু ঠাকুর ঘরে অত সময় দেওয়ার কি আছে? 2 জল বাতাসা দিতে অত সময়? কেঁদে কেটে বাচ্চাদের মতো বাড়ি মাথায় করবে তো এরপর। বলি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে নাতিপুতি আদর করো, চা খাও, তামাক খাও, তা নয় ফটোর দিকে তাকিয়ে কেঁদে চলেছ। ও কোন ধারার পুজো বলো দেখি? আমার স্ত্রীর ভয়। উনি বলেন কোনোদিন নাম ধাম কিছুই বলতে পারবে না। আমায় দেখো কেমন আট পিঠে সংসার করছি। তুমি অমন বেহাওয়ায় বইলে কি করে? শেষে কি ঠাকুর ঠাকুর করে পাগল হবে নাকি? শ্বশুর মশাই তো শেষটায় পাগলই হয়ে গিয়েছিলেন। মন্দিরের বারান্দায় শুতেন, তোমার মা গিয়ে খাবার দিয়ে আসতেন। উনি ওই ঝাড়ু লাগাচ্ছেন, ফুল তুলছেন,
হরিনাম করছেন, মন্দিরের জন্য সিধে তুলে বেড়াচ্ছেন, এমনই তো দেখেছি। কি ঘর সংসারী মানুষ ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে গেলেন। মহারাজ হাসলেন, বললেন, ঠাকুরের কথা চিন্তা করলে কেউ আবার পাগল হয় নাকি? ঠাকুর স্বয়ং জ্ঞান, স্বয়ং বোধ, স্বয়ং চৈতন্য। তাকে চিন্তা করে কখনো পাগল হয় কেউ? শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসারের বিষয় নিয়ে কেন পাগল হবে? পাগল হতে হয় ঈশ্বরের জন্য পাগল হও। জানো তো, তোমার বাবাও আমার কাছে আসতেন। শুনেছি একসময় জমি জমার জন্য লাঠালাঠি করেছিলেন। 3 বিঘা পুকুরে একবার ছিপ ফেলে কেউ একখানা মাছ ধরে নিয়ে গিয়েছিল। তিনি রাত্রিবেলা তার বাড়িতে গিয়ে তাকে ঠাস ঠাস করে গোটা কতক চড় মেরে এসেছিলেন। তাহলে এবার বলো, মানুষটা কি একই ছিলেন? প্রকৃতি, জীব, জড় সবই অহরহ পরিবর্তন হচ্ছে। প্রচেষ্টা দ্বারা জীব কি না করতে পারে। সে বসতে শেখে, দাঁড়াতে শেখে, দৌড়োদৌড়ি করতে শেখে, সে বিদ্যা লাভ করে। আর প্রচেষ্টা একাগ্র করে বৃত্তীয় ভাবকে জয় করতে পারবে না। তোমার বাবা বাড়িতে খবর দিয়ে অর্ধ অঙ্গ গঙ্গায় ডুবিয়ে পাড়ে শুয়ে হরিনাম নিতে নিতে তোমাদের সকলকে রেখে হাসি মুখে গোলকবাসী হয়েছিলেন। ঈর্ষার মৃত্যু গো, মুনি ঋষিদেরও দুর্লভ। এখন তোমরা ওঠো, বাইরের দুর্যোগ কমেছে। হেথা ওথা জল, সাবধানে যেও। বাইরের দুর্যোগের জন্য ভগবান আমার যাত্রা রোধ করলেন। তোমরাও কেমন আটকে গেলে। কোনোদিন দুর্যোগ মাথায় নিয়ে বের হবে না বাড়ি থেকে। দিনের দুর্যোগ তবু যেন সামাল দেওয়া যায়, রাতের দুর্যোগ ভয়ঙ্কর। অল্প সময়ের জন্য এসে আটকে গিয়েছিলে, এবার তরতর করে এগিয়ে পড়ো দেখি। একটু সজাগে পথ চলো, তাহলেই হবে। অকারণে পথে সময় নষ্ট করো না। কখন আবার দুর্যোগ আসে কে বলতে পারে। আমি চলতে চলতে ভাবছিলাম, একখানা কথাও কি সাধারণ? এড়ানোর উপায় আছে? কি মানুষ! আলোচনার এমন বাঁধুনি যে ঝড় ঝঞ্ঝা সব কতক্ষণ চলল, কখন থামল, আমরা বুঝতেই পারলাম না। বাইরের লণ্ডভণ্ড গাছপালা, রাস্তায় উড়ে আসা ডালপালা, অজস্র টিন, কাঠ, প্লাস্টিকের টুকরো জলে ভরা রাস্তা প্রমাণ দিচ্ছিল তখন কি হয়েছিল।